হ্যালো মুভি লাভার্স, আশা করি শীতের এই ঠান্ডা ঠান্ডা আমেজে সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা মুভির গল্প শোনাবো যে গল্পে একটা ভয়ঙ্কর গেম শো দেখানো হয়, যার মাধ্যমে মানুষজন মৃত্যুকে আলিঙ্গন করে এবং আমাদের মুভির নায়ক রিচার্ড অভাবের তাড়নায় পড়ে এই মৃত্যুর খেলায় অংশ নেয়। এই গেমে 30 দিন বেঁচে থাকতে পারলেই গেমের উইনার পাবে 100 কোটি টাকা। কিন্তু বিষয়টা আসলে এতটাও সহজ নয়, কেননা পুরো পৃথিবীর মানুষ আর ভয়ঙ্কর সব প্রফেশনাল হান্টাররা তাকে মেরে ফেলার জন্য রেডি থাকবে। তো শেষ অবধি রিচার্ড এই গেমটা জিততে পারে নাকি শেষমেশ মৃত্যুর কাছে হেরে যায়, সেটা জানতে হলে দেখতে হবে সদ্য রিলিজ হওয়া রানিং ম্যান নামের মুভির এক্সপ্লেনেশনটি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ভিডিওটা এনজয় করি। মুভির শুরুতেই আমরা রিচার্ড নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট একটা মেয়েকে কোলে নিয়ে একটা অফিসে এসেছে। কিছুদিন আগে তার চাকরি চলে গিয়েছে, আর ছোট্ট মেয়েটা অনেক বেশি অসুস্থ হওয়ায় সে তার বসকে অনুরোধ করতে এসেছে যেন তাকে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তার চাকরিটা অনেক বেশি প্রয়োজন, কারণ সে এতটাই অভাবের মধ্যে রয়েছে যে সে তার অসুস্থ ছোট্ট মেয়েটার জন্য সামান্য ওষুধ পর্যন্ত কিনতে পারছে না। তাই সে নিরুপায় হয়ে তার বসকে অনুরোধ করে তাকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সে তার বসকে রাজি করাতে পারে না। তাই সে তার বসের উপর অনেক রেগে যায়। আসলে রিচার্ডের হুটহাট রেগে যাওয়ার অভ্যাসটা অনেক পুরনো। তো যাই হোক, সে যখন তার বসের সাথে কথা বলে বের হয়ে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে টিভির স্ক্রিনে, যেখানে রানিং ম্যান নামের একটা গেম শো এর বিজ্ঞাপন দেখাচ্ছিল। এই গেমে অংশগ্রহণকারীদের মধ্যে যে ব্যক্তি 30 দিন সার্ভাইভ করতে পারবে তাকে দেওয়া হবে 100 কোটি টাকা। কি ভাবছেন মনে মনে, এ আর এমন কি? রাত হবে ঘুমাবো, সকাল হবে উঠে যাব, খাবো দাবো আরাম করব। এভাবেই 30 দিন কেটে যাবে আর তারপর 100 কোটি টাকা দিয়ে দেবে। কিন্তু মোটেও ব্যাপারটা এমন নয়। এই গেমের এক একটা দিন যেন জাহান্নামের মতো। তো রিচার্ড বিজ্ঞাপনটা দেখে চিন্তা করে যে সে এতটাও বোকা নয় যে টাকার জন্য এই মরণ খেলায় অংশ নেবে। তাই সে তার মেয়েকে কোলে করে সেখান থেকে চলে যায়। সে ঠিক কি করবে বুঝতে না পেরে বাসায় এসে তার মেয়েকে নিয়ে বসে থাকে। মেয়েটার অবস্থা সময়ের সাথে সাথে খারাপের দিকেই যাচ্ছে। তখন সে তার বাসার টিভি স্ক্রিনে দেখতে পায় আরও একটা গেম চলছে, যেখানে অংশগ্রহণকারীরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিচ্ছে টাকা। এগুলো দেখে রিচার্ড একটা লিস্ট করতে থাকে, যেখানে সে তার সামনে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় লেখে। ঠিক তখনই তার ওয়াইফ শিলা আসে। শিলা একটা বারে ওয়েট্রেসের কাজ করে। শিলা তার মেয়ের জন্য কিছু ওষুধ এনেছে, তবে এই ওষুধগুলোতে তেমন কোনো উপকার হবে না। হয়তোবা সাময়িক সময়ের জন্য ছোট্ট মেয়েটা একটু ভালো থাকবে। এদিকে রিচার্ড শিলাকে জানায় যে সে তার চাকরিটা ফিরিয়ে আনতে পারেনি। তাই শিলা সিদ্ধান্ত নেয় সে এখন আবার বারে যাবে আর ওভারটাইম করবে। কিন্তু বারের পরিবেশ ঠিক কেমন হয় সেই সম্পর্কে তো প্রতিটা মানুষেরই কমবেশি ধারণা আছে। তাই স্বাভাবিকভাবেই রিচার্ড চায় না তার ওয়াইফ সেখানে কাজ করুক। এজন্য রিচার্ড শিলাকে বলে, তুমি বাচ্চাটার কাছে থাকো, আমি টাকার ব্যবস্থা করব। এই কথা বলে সে এবার শিলাকে সেই গেম শোতে অংশগ্রহণ করার কথা জানায়। কিন্তু শিলা কিছুতেই তাকে এমন ভয়ঙ্কর গেমে অংশ নিতে দেবে না। শিলা তাকে বলে এই গেম শোতে যারা অংশগ্রহণ করে তারা কখনোই ফিরে আসে না। এসব শুনে রিচার্ড শিলাকে আশ্বস্ত করে যে সে রানিং ম্যান গেমে অংশগ্রহণ করবে না, সে অন্য কোনো গেমে অংশ নিয়ে টাকা ইনকাম করবে। তো এই কথা বলার পরে শিলা তার কথায় রাজি হয়। এরপর রিচার্ড সেই টিভি চ্যানেলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার ভাঙাচোরা সরু বস্তি থেকে বেরিয়ে মেন শহরে পৌঁছে যায়, যেখানে প্রযুক্তির ছোঁয়া যেন রাস্তার প্রতিটি ধূলিকণাতেও মিশে আছে। আর এই শহরে বসবাস করে সবচেয়ে ধনী ব্যক্তিরা। এরপর সে নেটওয়ার্ক চ্যানেলের একটা বিশাল বড় বিল্ডিংয়ের সামনে গিয়ে পৌঁছায়। এই বিল্ডিংয়ের ভেতরে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রায়াল দেওয়ার জন্য। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষই জীবনের তাগিদে বিভিন্ন গেম শোতে অংশ নিতে এসেছে। এক একজনের জীবনের গল্প এখানে এক এক রকম, তবে প্রতিটা মানুষের লক্ষ্য একই রকম, আর সেটা হলো টাকা উপার্জন। রিচার্ডও সবার মতো লাইনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই তার পেছনে থাকা একজন বৃদ্ধ লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। রিচার্ড তাকে সাহায্য করতে গেলে সেখানে থাকা গার্ডরা এসে উল্টো রিচার্ডকেই মারতে শুরু করে। এরপর তাকে লাইনের একদম পিছনে গিয়ে দাঁড়াতে বলে। কোনো উপায় না দেখে রিচার্ড লাইনের পেছনে গিয়েই দাঁড়ায়। এরপর কিছুক্ষণ পরে তার পালা আসে। সে তার সামনে থাকা লোকটাকে জিজ্ঞেস করে সে কি এই চ্যানেলের ছোট কোনো গেম শোতে অংশগ্রহণ করতে পারবে কিনা। তখন তার সামনে একটা স্ক্রিন ভেসে উঠে, যেখানে রিচার্ডের ডিটেলস দেখা যায়। আর স্ক্রিনের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা রিচার্ডকে তার হিস্টোরি বলতে থাকে এবং অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করে, যা শুনে রিচার্ডের প্রচণ্ড রাগ হয় এবং বরাবরের মতো সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না।
রিচার্ডের এমন রাগ দেখে লোকটা আর বেশি কথা না বাড়িয়ে তাকে সামনে পাঠিয়ে দেয়। সামনে যাওয়ার পরে রিচার্ডের সাথে লাফলিন নামের একটা মেয়ে আর টিম নামের একটা ছেলের পরিচয় হয়। তারা দুজনও একই কারণে এখানে এসেছে। তো এরপর তাদের সবাইকে বিভিন্ন রকম পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়। কঠিন কঠিন পরিস্থিতির উপর তাদের টেস্ট নেওয়া হয়। রিচার্ড খুব সহজ ও অসাধারণভাবে সব টেস্টগুলোতে পারফর্ম করে, কেননা সে তার জীবনে এর চেয়ে অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছে। এমনকি টেস্টে সে অনেকবার টিম নামের ছেলেটার জীবন বাঁচিয়েছে, যদিও এই গেমে কাউকে সাহায্য করা একেবারেই নিষেধ। কিন্তু যখন তার মেন্টাল ও সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় তখন দেখা যায় যতজন অংশগ্রহণ করেছে তার মধ্যে রিচার্ড সবচেয়ে বেশি রাগী। আসলে এই টেস্টটা মূলত করা হয় কার মানসিক অবস্থা কেমন সেটার উপর বিবেচনা করে তাদের কাকে কোন গেমে পাঠানো হবে সেটা নির্ধারণ করার জন্য। তো সব পরীক্ষা শেষ হলে সকলকেই বিভিন্ন কালারের জাম্পস্যুট দেওয়া হয়। মুভির এই দৃশ্যে আমরা দেখতে পাই সবার মধ্যে শুধু রিচার্ড, লাফলিন আর টিম লাল কালারের জাম্পস্যুট পেয়েছে। লাল কালারের জাম্পস্যুট দেখে রিচার্ড খুব ভালোভাবেই বুঝে যায় যে তাদের তিনজনকে রানিং ম্যান গেম শোর জন্যই সিলেক্ট করা হয়েছে। আর এটা বুঝতে পেরে ভেতরে ভেতরে তার প্রচণ্ড রাগ হয়। এরপর তাদের তিনজনকে গেমের প্রডিউসারের সাথে দেখা করার জন্য পাঠানো হয়। একে একে রিচার্ডের পালা আসলে সে প্রডিউসার ড্যানের সামনে যায়। ড্যান অলরেডি রিচার্ডের পরিবার সম্পর্কে সবকিছুই জানে। সে এটাও জানে যে রিচার্ড রানিং ম্যান গেম খেলার জন্য এখানে আসেনি, তাই সে আগে থেকেই তার জন্য টাকা রেডি করে রেখেছে। রিচার্ড তার সামনে আসলে সে টাকার খামটা তাকে দেয় আর বলে, তুমি অন্য গেম খেললে যে টাকা পাবে তাতে তোমার পরিবারের অবস্থার একটু উন্নতি হবে না, কিন্তু তুমি যদি রানিং ম্যান গেমে মাত্র 1 সপ্তাহ সার্ভাইভ করতে পারো তাহলে তুমি আর তোমার ফ্যামিলির নাম পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় থাকবে। এরপর সে আরও অনেক লোভ দেখানো কথা রিচার্ডকে বলে, কিন্তু রিচার্ড তার কথা শুনে মুচকি হাসে আর না সূচক মাথা নেড়ে বলে, তাই বলে তো আমি নিজেকে হত্যা করতে পারি না। এবার ড্যান তার মোক্ষম অস্ত্র বের করে, মানে এবার সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। সে রিচার্ডকে বলে, আমি জানি তুমি যেখানে জব করতে সেখানে বহু মানুষের উপর অন্যায় সহ্য করতে না পেরে তাদের হয়ে রুখে দাঁড়িয়েছ, আর এর জন্য তো বহুবার তোমাকে চাকরি থেকে সাসপেন্ডও করা হয়েছে। তাহলে এইবার তুমি তোমার ফ্যামিলি আর অসুস্থ বাচ্চার জন্য এইটুকু রিস্ক নিতে পারবে না? তাছাড়া এই খেলায় জেতার জন্য যা যা প্রয়োজন তার সবই তোমার মধ্যে আছে। এই কথাগুলো শুনে রিচার্ডের চোখে তার ওয়াইফ আর তার অসুস্থ মেয়েটার মুখটা ভেসে ওঠে। সে ভাবতে থাকে যদি সে একবার খেলায় জিতে যায় তাহলে তার সকল সমস্যা দূর হয়ে যাবে। আর এইসব চিন্তা করেই সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে। এরপর রিচার্ড যখন ওই রুম থেকে বের হয়ে আসে তখন তার সাথে ডগ নামের একজন এজেন্টের সাথে দেখা হয়। সে তাকে বলে, আজকে থেকে আপনার পরিবারের সকল দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, তাদের সিকিউরিটির বিষয়টা আমিই দেখব, আপনি এই ব্যাপারটা নিয়ে একদমই টেনশন করবেন না। রিচার্ড তখন তাকে তার ওয়াইফের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। রিচার্ড কথা বলার সময় তার স্ত্রী শিলাকে বলে, আমি তোমাদের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার মেয়েকে ভালো ডাক্তার দেখাও। আর এরপর সে রানিং ম্যান গেমে অংশ নেওয়ার কথাটাও তাকে জানায়। এই কথা শুনে শিলা বেশ ভেঙে পড়ে। এরপর দেখা যায় ডগের মাধ্যমে শিলা রিচার্ডের কাছে তার আর তার মেয়ের একটা ছবি এবং মেয়ের একটা মোজা পাঠায়। আসলে এই জিনিসগুলো তাকে এই গেমে জয়ী হওয়ার শক্তি যোগাবে। মুভির পরের দৃশ্যে দেখা যায় ডগ রিচার্ডের হাতে একটা ডিভাইস পরিয়ে দেয়। এরপর রিচার্ডের সাথে দেখা হয় এই গেম শো এর অ্যাঙ্কার ববির সাথে। একটু পরেই ববি অডিয়েন্সের সামনে চলে যায় এবং রানিং ম্যান গেমের নিয়মগুলো বুঝিয়ে বলতে শুরু করে। এই গেমে অংশগ্রহণকারীদের কাজ হলো সবার কাছ থেকে লুকিয়ে থাকা। যদি কোনো লোক তাদেরকে চিনে ফেলে আর তাদের ভিডিও করে আপলোড করে দেয় তাহলে সেই লোকগুলো টাকা পাবে। আর কোনোভাবে অংশগ্রহণকারীরা যদি ধরা পড়ে যায় তাহলে সেখানে তাদেরকে মেরে ফেলা হবে। এরপর ববি রিচার্ডকে অডিয়েন্সের সামনে ডেকে আনে। সে রিচার্ডকে সকলের সামনে মিথ্যা অপবাদ দিতে থাকে। সে অডিয়েন্সদেরকে বলে রিচার্ড খুবই খারাপ একটা লোক, সে টাকার জন্য দেশের বিপক্ষে যেয়ে কাজ করে। তারপরে স্ক্রিনে শিলার ছবি ভেসে উঠলে অডিয়েন্সদেরকে জানানো হয় রিচার্ডের ওয়াইফ শিলাও এই কাজের সাথে যুক্ত। এক কথায় বলতে গেলে ববি সবার কাছে রিচার্ডকে ভিলেন বানিয়ে দেয় যেন সবাই রিচার্ডের উপর রেগে থাকে। প্রত্যেকের মনে রিচার্ডের উপর রাগ জন্মালে চ্যানেলে একটা অনেক বড় লাভ আছে, সেটা হলো প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করবে রিচার্ডের মৃত্যুর জন্য, আর এই জন্য হলেও তারা এই গেম শোটা দেখবে। কিন্তু এই সব কিছু দেখে রিচার্ড রাগে ফেটে পড়ে। এরপর এই গেমে অংশগ্রহণকারী বাকি লোকগুলোকেও স্টেজে ডাকা হয় আর এক এক করে তাদের সবাইকে এই গেমের রুলস বুঝিয়ে দেওয়া হয়। এই গেমের প্রথম রুলস হলো গেমের শুরুতে তাদেরকে 12 ঘন্টা দেওয়া হবে। সেই 12 ঘন্টার ভেতরে তারা যেখানে ইচ্ছা সেখানেই লুকাতে পারবে।
সেকেন্ড রুলস হলো তাদেরকে একটা ভিডিও রেকর্ডার দেওয়া হবে যেটা দিয়ে তারা প্রতিদিন ভিডিও করে পোস্ট করবে যে তারা বেঁচে আছে। আর গেমের থার্ড এবং লাস্ট রুলস হলো তারা যদি এভাবে 30 দিন সার্ভাইভ করতে পারে তাহলে তারা 100 কোটি টাকা জিতে যাবে। তবে এই গেমের সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? এই গেমে অংশগ্রহণকারীদের পেছনে এমন সব প্রফেশনাল আর শক্তিশালী হান্টারদেরকে পাঠানো হবে যারা কিনা যে কোনো জায়গায় তাদেরকে দেখা মাত্রই মেরে ফেলবে, আর তারা কোথায় আছে সেটা খোঁজারও চেষ্টা করবে। এক কথায় বলতে গেলে সবাইকে সাধারণ জনগণ এবং হান্টারদের চোখের আড়ালে থেকে নিজেকে 30 দিন বাঁচিয়ে রাখতে হবে। তবে এর ভেতরে আবার বোনাস সিস্টেমও আছে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে কেউ যদি কোনো হান্টারকে মেরে ফেলে তাহলে প্রতি হান্টারের জন্য তারা অতিরিক্ত 1 লাখ টাকা পাবে। তো এরপর সেই ভয়ঙ্কর গেম মানে রানিং ম্যান গেমের প্রথম 12 ঘন্টা শুরু হয়ে যায়। এজন্য তাদের 3 জনকেই বিল্ডিংয়ের নিচে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রিচার্ড দেখতে পায় তার জন্য কিছু জিনিসপত্র রাখা আছে। সে তার ড্রেস চেঞ্জ করে শহরে বেরিয়ে পড়ে। এই 12 ঘন্টার মধ্যে তাকে লুকিয়ে থাকতে হবে, কেননা এই 12 ঘন্টা কোনো হান্টার তার পিছু নেবে। তো সে শহরে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে, কিন্তু সেই ট্যাক্সি ড্রাইভার তাকে প্রথম দেখাতেই চিনে ফেলে। তবুও ড্রাইভার তাকে পৌঁছে দিতে চায়, তবে বিনিময়ে তার সাথে একটা ভিডিও বানিয়ে আপলোড করতে চায়। অবস্থা বেগতিক দেখে রিচার্ড ট্যাক্সি থেকে নেমে পড়ে। এরপর দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় আসে, সেখানে একটা গুপ্ত বাংকারের নিচে তার বন্ধু মালিয়া থাকে। এখানে এসে সে তার বন্ধু মালিয়াকে বলে তাকে সাহায্য করার জন্য। সে রানিং ম্যান গেমে অংশ নিয়েছে শুনে তার বন্ধু খুব রাগ হয়। রিচার্ড তবুও তাকে বলে যে তার একটা বন্দুক আর 2টা পরিচয়পত্র দরকার। যদিও রিচার্ড এখানে এসে তার বন্ধু মালিয়াকে বিপদে ফেলেছে, কিন্তু পুরনো বন্ধুত্বের কারণে সে তাকে সাহায্য করতে রাজি হয়। মালিয়া রিচার্ডের লুক একেবারে চেঞ্জ করে দেয় আর তার জন্য নতুন একটা আইডি কার্ড বানিয়ে দেয়। এরপর সে তাকে বলে তুমি তোমার কোনো পরিচিত মানুষদের কাছে যেও না, তুমি এমন কোনো জনবহুল এরিয়া খুঁজে বের করো যেখানে কেউ তোমার দিকে খুব একটা লক্ষ্য করবে না। এরপর সে যখন রিচার্ডের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছিল তখন সে তাকে বলে আমি চেয়েছিলাম তোমাকে আমার পার্টনার করে রাখতে। এই কথাটা খুব অল্প দিনের মধ্যেই তোমাকে জানাতাম, কিন্তু দেখো তুমি তার আগেই রানিং ম্যান নামের এই ভয়ঙ্কর গেমের মধ্যে ঢুকে পড়েছ। কথাটা শুনে রিচার্ডেরও বেশ আফসোস হয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রিচার্ড একটা স্টেশনে দাঁড়িয়ে আছে আর তার পেছনের স্ক্রিনে তার আগের চেহারার ছবি দিয়ে নিউজ হচ্ছে। তো সে তার এই নতুন লুক নিয়ে ট্রেনে উঠে পড়ে। তবে সেখানে থাকা একটা দুষ্টু ছেলে তার দিকে একভাবে তাকিয়ে থাকে, কেননা তার নকল গোফটার হাফ উঠে গিয়েছে। তাই সে কোনোরকম বাচ্চা ছেলেটাকে চুপ করিয়ে গোফটা ছিঁড়ে ফেলে। তারপর সে একটা হোটেলে উঠে, সেখানেও প্রতিটা স্ক্রিনে তার ছবিই দেখা যাচ্ছে। তো এখান থেকে সে তার রুমে চলে যায়। এদিকে 12 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে, তাই সে তার ভিডিও রেকর্ড করতে বসে পড়ে। আর তারপর সে ভিডিওটা পোস্ট করার জন্য বাইরে যায় এবং পোস্ট করে তড়িঘড়ি করে রুমে চলে আসে। অন্যদিকে দেখা যায় হান্টাররা বিভিন্নভাবে খোঁজ করে মালিয়াকে খুঁজে বের করে, তারপর বীভৎস নির্যাতন চালিয়ে রিচার্ডের ব্যাপারে সব তথ্য বের করে নেয়। এরপর খুঁজতে খুঁজতে হান্টাররা রিচার্ডের হোটেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে রিচার্ডের রুমে পৌঁছে রিচার্ডের মাথায় বন্দুক ঠেকায়। কি ভাবছেন খেলা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আসলে এটা পুরোটাই ছিল রিচার্ডের একটা দুঃস্বপ্ন মাত্র। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টিভি চালালে দেখতে পায় অলরেডি হান্টাররা টিম নামের ছেলেটাকে খুঁজে বের করেছে এবং প্রকাশ্যে সবার সামনে গুলি করে তাকে মেরে ফেলে। রিচার্ড বুঝতে পারে তার জন্য এখানে থাকাটা একেবারেই নিরাপদ নয়, তাই সে কাউকে কিছু না বলে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে হাঁটতে হাঁটতে একটা গলির ভেতরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একটা সস্তা হোটেলে উঠে। সে ওই রুমে গিয়ে সবকিছু যখন দেখছিল তখন সেখানে একটা ছোট্ট বক্স দেখতে পায়। ওই বক্সের ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি একটা হ্যান্ড গ্রেনেড তার চোখে পড়ে। এরপর সে তার জানালার কাছে যায়। সেখানে দাঁড়িয়ে থাকাকালীন তার মনে হয় তার ভিডিও পোস্ট করার সময় হয়ে গিয়েছে। তখন তার চোখ পড়ে সেখানে থাকা একটা লোকের উপরে। লোকটা পাগলের মতো একা একাই নিজের সাথে কথা বলছে আর বারবার রিচার্ডের বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছে। তবে সেই ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে গোসলের উদ্দেশ্যে বের হয়। কিন্তু হঠাৎই তার মাথায় আসে বাইরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ লোক নয়। তাকে সে এই শোতে আসার আগেও দেখেছে। সে আসলে একজন হান্টার, আর অন্যান্য হান্টাররাও ততক্ষণে রিচার্ডের ঠিকানা খুঁজে সেখানে পৌঁছে গিয়েছে। অবস্থা বেগতিক দেখে রিচার্ড তখনই বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে। হান্টাররা এগিয়ে আসলে সে কোনো রকমে তাদেরকে এড়িয়ে ছাদে চলে যায়। ছাদে এসে সে একটা ক্যাবলের মাধ্যমে ঝুলে তার রুমে ঢোকে। সে রুমে ঢুকে তড়িঘড়ি করে তার জামা কাপড় বদলে ফেলে, কিন্তু সেই শব্দে হান্টাররা তার রুমে পৌঁছে যায়। আর তার উপরে যখন অ্যাটাক করবে ঠিক তখনই রিচার্ড জানালা দিয়ে লাফ দেয়। এই সব কিছুই লাইভ টেলিকাস্ট হচ্ছিল। রিচার্ড তারের সাহায্যে নিজের একটা রুমে চলে যায়।
সেখান থেকে দৌড়ে সেই লিফটে যায়, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, লিফটটা তখনই নষ্ট হয়ে যায়। উপায় না পেয়ে তার রুমে পাওয়া সেই হ্যান্ড গ্রেনেডটা এবার উপরে হান্টারদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে, আর হান্টাররাও তাকে গুলি করতে থাকে। আর ঠিক তখনই গ্রেনেডটা ব্লাস্টের কারণে লিফটটা ভেঙে বেসমেন্টে গিয়ে পড়ে। বেসমেন্টে গিয়ে সে একটা ম্যাগাজিনে আগুন ধরিয়ে সেটাকে মশাল হিসেবে ব্যবহার করে, কিন্তু অসতর্কতাবশত সেই আগুন থেকে পুরো বেসমেন্টেই আগুন লেগে যায়। তখন তার চোখ পড়ে একটা পানির লাইনের দিকে। সে কোনো কিছু চিন্তাভাবনা না করে ওই পানির লাইনের ভেতরে ঢুকে পড়ে। তখনই বেসমেন্টের আগুনে পুরো বিল্ডিংয়ে প্রচণ্ড রকমের বিস্ফোরণ ঘটে। তবে কপাল ভালো থাকায় রিচার্ড প্রাণে বেঁচে যায়, কেননা সে পানিতে ডুবে আছে। এদিকে ওই অবস্থায় রিচার্ড প্রতিদিনের মতো ভিডিও রেকর্ড করে আর তাদেরকে বলে, আমি এখনো বেঁচে আছি। অন্যদিকে দেখা যায় এই ব্লাস্টের কারণে নেটওয়ার্ক টিভি চ্যানেলের 8 জন হান্টার মারা গিয়েছে, ফলে রিচার্ডের এক্সট্রা 8 লাখ টাকা অ্যাড হয়। তো রিচার্ড যখন সেখান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে, তখন তাকে একটা ছোট ছেলে দেখে ফেলে। রিচার্ড তার উপরে রাগ দেখায়। তখন ছেলেটা তাকে জানায়, আপনি চাইলেই আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে টাকা দিতে হবে, কেননা আমার বোন ক্যান্সারে ভুগছে, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এই কথা বলে সে রিচার্ডের থেকে ভিডিও ক্যাসেটটা নিয়ে গিয়ে নিজেই পোস্ট করে আসে। এর কিছুক্ষণ পর সে তার ভাই ব্র্যাডলিকে সাথে নিয়ে রিচার্ডের কাছে আসে। তারপর সবাই মিলে ব্র্যাডলির বাড়িতে যায়। সেখানে যাওয়ার পরে ব্র্যাডলি তাকে বলে, আমি শুধু টাকার জন্য আপনাকে সাহায্য করছি না। এই বলে সে রিচার্ডকে নেটওয়ার্ক চ্যানেলের কিছু কালো অধ্যায় তাকে বোঝায়, আর তাকে জানায় কেন এখন পর্যন্ত কোনো মানুষ রানিং ম্যান শোতে জিততে পারেনি। আসলে এই গেমে যারা একটু ভালো খেলে, মানে বারবার হান্টারদের হাত থেকে বেঁচে ফেরে, তাদেরকে সহজেই মেরে ফেলা হয় না, কেননা অডিয়েন্স তখন এই গেমটা বেশি উপভোগ করে। কিন্তু যখনই দেখা যায় সেই লোকটা প্রায় 30 দিনের কাছাকাছি পৌঁছে গিয়েছে, ঠিক তখনই তাকে মেরে ফেলা হয়। আসলে নেটওয়ার্ক টিভি চ্যানেল কখনোই কোনো মানুষকে এতগুলো টাকা দিতে চায়নি। তারা শুধুমাত্র এক একজন অংশগ্রহণকারীর জীবন নিয়ে খেলার মাধ্যমে টাকা ইনকাম করে। তখন হঠাৎ করে ব্র্যাডলির বোন কেঁদে ওঠে। তার বোনকে দেখে রিচার্ডের নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। রিচার্ড এবার ব্র্যাডলির কাছে তার বোনের কথা জিজ্ঞেস করলে সে তাকে জানায়, নেটওয়ার্ক টিভির একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। একবার সেটা বিস্ফোরণ হওয়ায় সেখান থেকে বেশ কিছু গ্যাস নির্গত হয়, আর সেই তেজস্ক্রিয় গ্যাস বোনের ফুসফুসে ঢুকে যায়, আর তারপর থেকেই সে ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। কিন্তু এই গ্যাস বিস্ফোরণের ব্যাপারটা নেটওয়ার্ক টিভি ধামাচাপা দিয়ে দেয়। এই জন্যই ব্র্যাডলি নেটওয়ার্ক টিভির বিপক্ষে কাজ করছে, আর রিচার্ডকে এই জাল থেকে বের করার চেষ্টা করছে। এই সব কিছু শোনার পর রিচার্ড রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফেটে পড়ে। সে একটা ভিডিও রেকর্ড করে আর সেখানে বলে, আসলে নেটওয়ার্ক চ্যানেল বাইরে থেকে যেমন মনে হয় তেমন নয়, এর পেছনে রয়েছে কালো আর কুলুষিত গল্প। সবকিছু বলে সে ভিডিওটা পাঠিয়ে দেয়, কেননা তার পাঠানো প্রত্যেকটা ভিডিও লাইভ টেলিকাস্ট করা হয়। তো প্রতিদিনের মতো টিভিতে রানিং ম্যান শো এর লাইভ টেলিকাস্ট চলছে। টিভির স্ক্রিনে অ্যাঙ্কার ববি ব্লাস্টে মারা যাওয়া 8 জন হান্টারের ছবি দেখায়। ওই 8 জন হান্টারকে সকলের সামনে নায়ক হিসেবে আর রিচার্ডকে ভিলেন হিসেবে সবার সামনে তুলে ধরে। এরপর স্ক্রিনে রিচার্ডের পাঠানো ভিডিওটা প্লে করা হয়, কিন্তু দেখা যায় রিচার্ড নেটওয়ার্ক টিভির যে সত্য উন্মোচন করে কথাগুলো বলেছিল তার কোনোটাই সেখানে শোনা যাচ্ছে না। এআই এর মাধ্যমে তারা ভিডিওটা এমনভাবে বদলে দিয়েছে যে ভিডিওতে রিচার্ড বলছে এই 8 জন হান্টার মারা যাওয়াতে তার কিছুই আসে যায় না। এটা দেখে রিচার্ড খুব অবাক হয়ে যায়। তবে পরিস্থিতি খুব একটা ভালো না হওয়ায় ব্র্যাডলি দ্রুত রিচার্ডকে একটা গাড়ির ডেকের ভেতরে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। কিছু লোক রিচার্ডকে মেরে ফেলার জন্য তাদের পিছু নেয়। অনেকক্ষণ ধরে বাইকে থাকা লোকগুলো আর ব্র্যাডলির গাড়ির সাথে একরকম যুদ্ধ লেগে যায়। অনেক কষ্টে কোনো রকমে সেখান থেকে বের হয়ে ব্র্যাডলি রিচার্ডকে তার এক বন্ধু এলটনের ঠিকানা দেয় আর বলে যে তুমি ওর কাছে চলে যাও, ও তোমাকে সাহায্য করতে পারবে আর ওর কাছেই তুমি নিরাপদ থাকবে। যাওয়ার আগে ব্র্যাডলি সেফটির জন্য রিচার্ডকে একটা বন্দুক দিয়ে দেয়। এত কিছুর মধ্য দিয়ে দেখতে দেখতে 7টা দিন কেটে যায়। তো রিচার্ড এবার একজন অন্ধলোকের ছদ্মবেশ ধরে। অন্ধলোকের ছদ্মবেশ ধরে সে তার ওই দিনের ভিডিওটা পোস্ট করতে বের হয়। আর ঠিক তখনই একটা লোক তাকে চিনে ফেলে এবং সাথে সাথে তার ভিডিও করতে শুরু করে দেয়। এমন অবস্থায় রিচার্ড লোকটাকে মারতে বাধ্য হয় আর দ্রুত ভিডিওটা পোস্ট করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই লোকটা তবু তার পিছু ছাড়ে না, তাই সে দৌড়াতে দৌড়াতে একটা চলন্ত ট্রেনে উঠে কোনো রকমে পালিয়ে বাঁচে। এরপর মুভিতে 13তম দিন দেখানো হয়। দেখা যায় রিচার্ড এবার একজন পঙ্গু লোকের ছদ্মবেশ নিয়েছে। সে ছদ্মবেশ ধরে গ্রামের একটা জায়গায় এসেছে ভিডিওটা পোস্ট করতে। ভিডিও পোস্ট করে যখন সে চলে যাবে তখন দেখতে পায় গ্রামের লোকজন জড়সড় হয়ে রানিং ম্যান শোটা দেখছে। তখন রিচার্ড দেখে তার সাথে অংশগ্রহণ করা লাফলিনকেও হান্টাররা মেরে ফেলেছে। তার মানে এখন শুধু বেঁচে আছে একমাত্র রিচার্ড।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রিচার্ড একটা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আর দরজা খুলতেই ব্র্যাডলি এর বন্ধু এলটনকে দেখতে পাই। এলটনের ঘরে তার বৃদ্ধ মাও থাকে, তবে তাকে জানানো হয় না যে রিচার্ড তাদের বাড়িতে আছে, কেননা সবার মতো এলটনের মাও মনে করে রিচার্ড একজন দেশদ্রোহী। তো এরপরে এলটন রিচার্ডকে তার জীবনের ঘটনা বলতে শুরু করে। সে তাকে বলে, আমার বাবাও এক সময় নেটওয়ার্ক টিভি চ্যানেলে কাজ করত, কিন্তু যখন সে এই চ্যানেলের কুলসিত খারাপ দিকটা দেখতে পায় তখনই সে চাকরিটা ছেড়ে দেয়। কিন্তু এই ব্যাপারটা নেটওয়ার্ক টিভি চ্যানেলের লোকজন ভালোভাবে নিতে পারেনি, তাই তারা আমার বাবাকে মেরে ফেলে। আর তারপর থেকেই আমি এই চ্যানেলটাকে ধ্বংস করতে চাই, এবং এজন্যই আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি। এই কথা বলার পরে সে রিচার্ডকে আরও একটা তথ্য দেয়। সে তাকে জানায় তার বাবা শহর থেকে দূরে একটা সিক্রেট ব্যাংকার বানিয়েছিল। রিচার্ড সেখানে 30 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবে, কেউ তাকে কোনোভাবেই খুঁজে পাবে না। কথা শেষ করে এলটন রিচার্ডকে তাদের বাড়ির একটা সিক্রেট রুমে থাকতে দেয়। এভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। তো একদিন এলটনের মায়ের সন্দেহ হয়, তার মনে হয় রিচার্ড তাদের বাড়িতেই লুকিয়ে আছে, এবং সে সত্যি সত্যি দেখে রিচার্ড তাদের বাড়িতে। তাকে দেখা মাত্রই এলটনের মা তাদের বাড়িতে থাকা নেটওয়ার্ক টিভি চ্যানেলের এমার্জেন্সি বেলটা প্রেস করতে যায়। তখনই রিচার্ড তাকে বলে, আপনি যদি এই কাজটা করেন তাহলে নেটওয়ার্ক টিভি চ্যানেলের লোকজন এসে আমি সহ আপনাদের সবাইকে মেরে ফেলবে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেই এলটন রিচার্ডকে বাঁচাতে এগিয়ে এসেছে, সে নিজেই ওই এমার্জেন্সি বেলে প্রেস করে তাদেরকে জানিয়ে দেয় যে রিচার্ড তাদের এখানেই আছে। রিচার্ড খুব অবাক হয়ে যায় এটা দেখে। আসলে এলটন চায় চ্যানেলের লোকজনরা এখানে আসুক, যেন সে তাদেরকে একেবারে নিঃশেষ করে দিতে পারে। কিছুক্ষণের মধ্যেই চ্যানেলের লোকজন সেখানে চলে আসে এবং এসেই গুলি করতে শুরু করে। এমন অবস্থায় এলটন প্রথমে তার মাকে একটা নিরাপদ রুমে পাঠিয়ে দেয়। তারপর সে তাদের বাড়ির দরজার সামনে কারেন্ট চালু করে দেয়। দরজা খুলতে হান্টাররা যখন ভেতরে ঢুকে তখনই এলটন কারেন্টের তারের উপরে পানি ঢেলে দেয়। ফলে পানি আর কারেন্টের কারণে সেখানেই ওই হান্টাররা মারা যায়। আসলে এলটন আগে থেকেই তাদের পুরো বাড়িতে ভয়ঙ্কর সব জাল পেতে রেখেছে। কিছু হান্টারদেরকে সে আগুনে পুড়িয়ে মারে, আর কিছু হান্টারদেরকে সে অদ্ভুত অদ্ভুত উপায়ে মেরে ফেলে। এরপর এলটন আর রিচার্ড একটা গুপ্ত সুড়ঙ্গের মধ্যে নেমে পড়ে, কিন্তু সেখানে একজন হান্টার আগে থেকেই ছিল। কিছু বুঝে ওঠার আগে সে এলটনের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। এরপর কিছুক্ষণ রিচার্ড আর সেই হান্টারের মধ্যে সংঘর্ষ হয়। ঠিক তখনই এলটন সেই ছুরি দিয়ে সেই হান্টারের পায়ে আঘাত করে। এরপর মুভিতে দেখা যায় হান্টারের ক্যামেরার মাধ্যমে গেমের প্রডিউসার ড্যান রিচার্ডের সাথে কথা বলে। সে রিচার্ডকে বলে, এইসব কিছু এখন লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, তুমি হান্টারকে মেরে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। এই কথা শুনে রিচার্ড তৎক্ষণাৎ ক্যামেরাতে গুলি করে টেলিকাস্ট বন্ধ করে দেয়। এরপর এলটন আর রিচার্ড ড্যানের পাঠানো গাড়িতে করে সেখান থেকে বের হয়ে যায়। এলটন রিচার্ডকে তার বাবার বানানো ব্যাংকারের ম্যাপটা দেয়, আর ঠিক তখনই একটা হেলিকপ্টার থেকে এলটনকে গুলি করে মেরে ফেলা হয়। এমন সময় রিচার্ডের চোখ যায় গাড়িতে থাকা অনেকগুলো বোমের দিকে। গাড়িটা ব্লাস্ট করবে ঠিক তখনই রিচার্ড গাড়ি থেকে পানিতে ঝাঁপ দেয়। এভাবে 17তম দিন চলে আসে। এলটনের দেয়া ম্যাপ ফলো করে রিচার্ড এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় কোনো জঙ্গল বা বাংকার সেখানে নেই। সেখানে নতুন নতুন বিল্ডিং বানানো হয়েছে। এটা দেখে রিচার্ড একেবারে ভেঙে যায়, আর ভেঙে যাবেই না বা কেন, কেননা এটাই ছিল তার বেঁচে থাকার শেষ আশ্রয়। তাই সে সেখানে একটা জায়গায় বসে পড়ে। দিনের পর দিন টিকে থাকার এমন যুদ্ধ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। তার চোখে ঘুমের ঝলক আসে। স্বপ্নে সে তার পরিবারকে দেখে। সে দেখে তার ওয়াইফ তাকে হার না মেনে সকল সত্যি মানুষের সামনে আনতে বলছে। এটা দেখে সে মনে মনে অনেক শক্তি পায়। তাই সে পরের দিন আবার একটা নতুন ভিডিও বানায়। যখন সে বুঝতে পারে হান্টাররা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছে, তখন সে ভিডিও ক্যাসেটটা সেখানে রেখে পালিয়ে যায়। রাস্তায় বের হয়ে সে দেখতে পায় নেটওয়ার্ক চ্যানেলের অনেকগুলো ড্রোন তার পিছু করেছে। তাই সে বাঁচার জন্য রাস্তা দিয়ে যাওয়া একটা গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালাচ্ছিল একটা মেয়ে। সে ওই মেয়েটাকে বন্দুকের ভয় দেখিয়ে গাড়ি ফুল স্পিডে চালাতে বলে। মেয়েটা কোনো প্রশ্ন না করে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর হান্টারদের থেকে বাঁচতে পারে, কিন্তু ততক্ষণে নেটওয়ার্ক চ্যানেল ওই মেয়ের পুরো ডিটেলস বের করে ফেলে। মেয়েটার নাম অ্যামেলিয়া। অ্যামেলিয়া অন্য সবার মতো মনে করে রিচার্ড একজন দেশদ্রোহী, কিন্তু রিচার্ড তাকে বোঝানোর চেষ্টা করে সে যা করছে তার পরিবারের জন্যই করছে। আর নেটওয়ার্ক চ্যানেল কখনোই কোনো সত্যি প্রকাশ করে না। তারা যেটা প্রকাশ করে সেটা হলো মিথ্যা। একটু পরেই পুলিশের গাড়ি চারপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে। তারা আসলে অ্যামেলিয়াকে বাঁচাতে এসেছে। ঠিক তখনই নেটওয়ার্ক চ্যানেলের ড্রোন সব পুলিশদেরকে মেরে ফেলে। আর এই পুরো ঘটনাটার জন্য দোষারোপ করা হয় রিচার্ডকে। রিচার্ড তখনই তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়, আর ওই বন্দুকটা অ্যামেলিয়া তুলে নেয়। পুরো ঘটনাটা লাইভ টেলিকাস্টে দেখানো হয়, আর সবাইকে জানানো হয় অ্যামেলিয়া রিচার্ডকে হেল্প করছে। এবার অ্যামেলিয়া বুঝতে পারে এই চ্যানেলটা আসলে কতটা খারাপ। কিছু দূর যাওয়ার পর রিচার্ড দেখতে পায় কিছু লোকজন রিচার্ডের জন্য তালি বাজাচ্ছে।
এই লোকগুলোকেও নেটওয়ার্ক চ্যানেল ধোঁকা দিয়েছে। তারা মনে করে রিচার্ডই একমাত্র লোক যে এই চ্যানেলের সত্যিটা সবার সামনে আনতে পারবে। একটু পরেই হান্টাররা তাদের পথ আটকে দাঁড়ায়। রিচার্ড তখন তাদেরকে বলে, আমার আর হারানোর কিছুই নেই, তবে আমার কাছে আছে সত্য। এছাড়া আমার কাছে এমন একটা বোম আছে যেটা পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারে। তোমরা যদি চাও আমি বোমটা অ্যাক্টিভ না করি, তাহলে আমাকে একটা প্রাইভেট জেটের ব্যবস্থা করে দাও। এটা শুনে হান্টাররা সত্যিই ভয় পেয়ে যায়, আর তারা তার শর্তে রাজিও হয়। এরপর সে অ্যামেলিয়ার একটা ব্যাগকে এমনভাবে রাখে যেন সবাই সেটাকে বোম ভেবে ভয় পায়। এদিকে কিছুক্ষণের মধ্যেই তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়। জেটের ভেতরে গিয়ে সে দেখতে পায় 3জন পাইলট সেখানে রয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এরাও হান্টার। অন্যদিকে জেটের ভেতরে ঢুকতে রিচার্ডের পুরো শরীর স্ক্যান করা হয়। ড্যান এবার বুঝতে পারে রিচার্ডের কাছে কোনো বোম নেই। সে রিচার্ডকে বলে, তুমি ওখানে থাকা সব হান্টারকে মেরে ফেলো, আর তারপর আমাদের চ্যানেলের পার্মানেন্টলি হান্টার হয়ে যাও। মাসে মাসে 1 কোটি টাকা স্যালারি পাবে। কেননা লোকজন এসব দেখতেই বেশি পছন্দ করে। কিন্তু রিচার্ড সাথে সাথেই তার এই প্রস্তাবে না করে দেয়। এরপর ড্যান তার আসল চাল চালে। সে বলে, তোমার ফ্যামিলিকে খুঁজে আমরা মেরে ফেলেছি। একথা শোনা মাত্রই রিচার্ড রাগে ফেটে পড়ে। এবার আবার রানিং ম্যান শোয়ে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে। হান্টার যখনই তাকে মারতে আসবে ঠিক তখনই দুঃখ কষ্ট আর রাগে রিচার্ড বন্দুক তুলে নিয়ে সব হান্টারদেরকে মেরে ফেলে। এরপরে হান্টারদের মেন লিডার তার সামনে আসে। আর এখানেই মুভির গল্প সবচেয়ে ভয়ঙ্কর দিকে যায়। অনেকক্ষণ যাবৎ হান্টার আর রিচার্ডের মধ্যে একটা রুদ্ধশ্বাস যুদ্ধ চলে। লড়াইয়ের এক পর্যায়ে রিচার্ড হান্টারকে মেরে ফেলতে সক্ষম হয়। ততক্ষণে জেট পুরো ফাঁকা হয়ে গিয়েছে। রিচার্ড অ্যামেলিয়াকে একটা প্যারাশুট দিয়ে নিচে চলে যেতে বলে। অ্যামেলিয়া সেফলি নিচে পৌঁছে যায়। আর এসব কিছুই তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এদিকে ড্যান সকলকে জানায় আজকে থেকে রিচার্ড আমাদের হান্টার হিসেবে কাজ করবে। কিন্তু তখন রিচার্ড ক্যামেরা দেখতে পেয়ে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে, আপনারা কেউ এই চ্যানেলের কথা বিশ্বাস করবেন না। এরা দিনের পর দিন মানুষকে ধোঁকা দিয়ে আসছে। এসব কথা শুনতে পেয়ে ড্যান লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেয়। এরপর ড্যান রিচার্ডকে হুমকি দেয়। সে বলে, তুমি যদি আমাদের হয়ে কাজ না করো তাহলে আমি পুরো পৃথিবীর সামনে তোমার এমন একটা ভিডিও দেখাবো যা দেখার পর তুমি প্রত্যেকের কাছে আতঙ্কবাদী হিসেবে পরিচিত হবে। তো কিছুক্ষণ পরেই একটা ভিডিও দেখা যায় যেখানে দেখা যাচ্ছে রিচার্ড প্রচণ্ড রেগে গিয়ে নেটওয়ার্ক টিভি চ্যানেলের বিল্ডিং ধ্বংস করতে আসছে। কিন্তু এটা আসলে সত্যি কোনো ভিডিও না, পুরোটাই এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও। এদিকে সাধারণ জনগণদেরকে বিশ্বাস করানোর জন্য সেই জেটটাকে চ্যানেলের বিল্ডিংয়ের দিকেই ঘুরিয়ে দেওয়া হয়। আর সঙ্গে সঙ্গে ওই জেটটাকে ব্লাস্ট করে দেওয়া হয়। ফলে পুরো দুনিয়া মনে করে রিচার্ড ব্লাস্টের সাথে মারা গিয়েছে। কিন্তু মুভির গল্প এখানেই শেষ হয় না। কিছুক্ষণ পরে একটা ভিডিও রিলিজ করে যেখানে নেটওয়ার্ক টিভি চ্যানেলের সকল নোংরা কাজ প্রমাণসহ দেখানো হয়। ভিডিওটা দেখে সাধারণ জনগণ বুঝে যায় আসল ভিলেন কে আর আসল হিরো কে। এরপর আমরা দেখতে পাই রিচার্ড আসলে মারা যায়নি। জেটে একটা এমার্জেন্সি এক্সিট পয়েন্ট ছিল যেটার মাধ্যমে রিচার্ড ব্লাস্ট হওয়ার আগেই সেখান থেকে নেমে যায়। এদিকে মুভিতে শিলা আর তার মেয়েকে দেখা যায়। এটা দ্বারা বোঝা যায় ড্যান আসলে মিথ্যা কথা বলেছে। তো একদিন শিলা তার মেয়েকে নিয়ে একটা শপে গিয়েছে। তখন হঠাৎ তার চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে। চোখটা তার খুব পরিচিত, কেননা এটা তো আর কেউ নয় বরং তার হাজবেন্ড রিচার্ড। মুভির এই দৃশ্যটা এতটাই ইমোশনাল যে দৃশ্যটা দেখতে গিয়ে আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে ফিরে পেয়েছে, আর একজন স্ত্রী পেয়েছে তার স্বামীকে, যারা কিনা জানতো রিচার্ড মারা গিয়েছে। এদিকে সাধারণ জনগণ চ্যানেলের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পুরো চ্যানেলের বিল্ডিংয়ের উপর হামলা করে। চ্যানেলের অ্যাঙ্কার ববি কোনোরকমে সেখান থেকে পালিয়ে যায়। তখন হঠাৎ করে রিচার্ড ড্যানের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগে রিচার্ড গুলি করে ড্যানকে মেরে ফেলে। আর এর মধ্য দিয়ে এই ভয়ঙ্কর নোংরা খেলাটা শেষ হয়ে যায়। মুভির এই গল্পটা আসলে শুধু একটা মানুষের বেঁচে থাকার নয়, বরং এটা কিছু মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু নোংরা মানুষের কালো টাকার পাহাড় বানানোর গল্প। তো কেমন লাগলো রানিং ম্যান মুভির এই অসাধারণ গল্পটা? আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।